viewers, welcome back to Scholarship Adda. আজকে আমাদের এই অনুষ্ঠানে গেস্ট হিসেবে আছে বায়েজিদ বোস্তামি সনি ভাইয়া। উনি বর্তমানে জার্মানির ইউনিভার্সিটি অফ পোটসডাম এই বিশ্ববিদ্যালয়ে, যেটা বার্লিনে অবস্থিত, এই বিশ্ববিদ্যালয়ে উনি ডেটা সায়েন্স নিয়ে পড়াশোনা করছেন। তিনি ডাদ এক্সচেঞ্জ প্রোগ্রাম নিয়েও পড়াশোনা করছেন। তো জার্মানিতে স্টাডি রিলেটেড এবং স্কলারশিপ রিলেটেড আজকে আমাদের একটি মূল্যবান আলোচনা উপহার দিবেন। তো আমরা সরাসরি আমাদের গেস্টের কাছে চলে যাচ্ছি। Sony bhai, welcome to Scholarship Adda. And don't forget to subscribe our YouTube channel, press the bell icon and join our Facebook community. ধন্যবাদ। যাই হোক, তুমি তো সব বলেই দিলা আমার নাম। যাই হোক, আমি যে বাকি ইনফরমেশন গুলা দেওয়া দরকার আছে এগুলো আমি দিই। আমি 2016 সালে বাংলাদেশ থেকে আমার আন্ডার গ্রাজুয়েট কমপ্লিট করছি। সো সেটা ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অফ বাংলাদেশ থেকে, এটা একটা প্রাইভেট ইউনিভার্সিটি। তারপর 2016 সালের পর আমি থাইল্যান্ডের কিংমন কোর্স ইউনিভার্সিটি অফ টেকনোলজি নর্থ ব্যাংকক থেকে সফটওয়্যার সিস্টেমস ইঞ্জিনিয়ারিং এ ডাড এক্সচেঞ্জ প্রোগ্রামের মাধ্যমে সিলেক্টেড হয়েছিলাম এবং এখানে ফার্স্ট ইয়ার কমপ্লিট করার পর আমাকে ওরা ওদের যে কোলাবোরেটেড ইউনিভার্সিটি আছে RWTH আখিন ইউনিভার্সিটি, ওইখানে আমাকে সেন্ড করেছিল মাস্টার থিসিস এন্ড ইন্টার্নশিপের জন্য। তো ওইখানেও আমি পড়াশোনা করছি। তো আমার ফার্স্ট মাস্টার্সের পড়াশোনা এতটুকুই ছিল। তারপর আমি আমার সেকেন্ড মাস্টার্স শুরু করছি ডেটা সায়েন্সে ইউনিভার্সিটি অফ পোটসডামে, যেটা মানে বার্লিনের কাছে পটসডামে অবস্থিত। তার মানে আপনি দুইটি মাস্টার্স করছেন জার্মানিতে? না, অ্যাকচুয়ালি প্রিভিয়াস মাস্টার্সটা আমার জার্মানিতে ছিল না, বিকজ প্রিভিয়াস মাস্টার্স এর যে ডিগ্রি সার্টিফিকেট এটা আমার থাইল্যান্ড থেকে আসবে। জার্মানি থেকে যেটা আমাকে দেওয়া হয়েছে সেটা হলো আমি যে এখানে ফাইনাল ডিফেন্স করছি সেটার একটা সার্টিফিকেট, এবং আমি ইন্টার্নশিপ করছি যে ইনস্টিটিউটের আন্ডারে সেটার একটা সার্টিফিকেট। জার্মানি থেকে আমার এতটুকুই অ্যাচিভমেন্ট ছিল আর কি এই প্রোগ্রামে, ডার্ট এক্সচেঞ্জ প্রোগ্রাম যেটা ছিল এটা এই প্রোগ্রামে। তার মানে এটা কি একটা জয়েন্ট মাস্টার্স ডিগ্রির মতো, যে দুইটা সাবজেক্ট সর্ট অফ? হ্যাঁ হ্যাঁ, জয়েন্ট মাস্টার্স ডিগ্রির মতোই। তো এইটা অ্যাকচুয়ালি সিমিলার টাইপস অ্যাজ আদার স্কলারশিপস, লাইক ওই যে এক্সচেঞ্জ প্রোগ্রামের যে স্কলারশিপ গুলো আছে সেম, বাট এটা যেটা হয় সেটা হলো এটা একটা মাদার ইনস্টিটিউট থাকে, যে ইনস্টিটিউটেই মেইন একটা স্টুডেন্টের বেস, ইনস্টিটিউট থেকে সবকিছু সাপোর্ট দিবে, তার সার্টিফিকেশন যা যা আছে সব ওই ইউনিভার্সিটি থেকে দিবে, বাট তারা তাকে এক্সচেঞ্জ স্টুডেন্ট হিসেবে পাঠাবে ওদের যে কোলাবোরেটেড ইউনিভার্সিটি আছে সেখানে। সেখানে পড়াশোনা করার জন্য পাঠাবে আর কি। সে সেখানে থিসিস করতে পারে, একটা সেমিস্টার কমপ্লিট করতে পারে, সে সেখানে ইন্টার্নশিপ করতে পারে। তো আমাদের যেটা ছিল, আমাদের রিকোয়ারমেন্ট, এই স্কলারশিপের রিকোয়ারমেন্ট যেটা ছিল যে আমরা ফার্স্ট ইয়ার কমপ্লিট করব ওদের মাদার ইনস্টিটিউটে। ফার্স্ট ইয়ার কমপ্লিট করার পরে ওদের যেই থিওরিটিক্যাল যে পার্টস গুলা, যেই সাবজেক্ট গুলো আছে ওইখানে কমপ্লিট করতে হবে, ওইখানে সাকসেসফুলি পাস করতে হবে। 10 সাবজেক্ট ছিল মনে হয় আমার ওইখানে। সো 10টা সাবজেক্ট কমপ্লিট করার পর তারপর ওরা সেকেন্ড ইভালুয়েট করবে যে তোমার আসলে সবকিছু রিকোয়ারমেন্ট ফুলফিল হলো কিনা। ওদের যেই ডার্ট স্কলারশিপের জন্য যে রিকোয়ারমেন্ট আছে, আমাদের ছিল 3.25 আউট অফ 4 সিজিপিএ রাখতে হবে সেকেন্ড সেমিস্টার শেষ পর্যন্ত। আর কোনো ধরনের প্রফেসরের সাথে কোনো ধরনের মানে প্রফেসর একটা ফিডব্যাক আছে আর কি, ফাইনালি যখন প্রফেসর তোমাকে পাঠাবে প্রফেসরের সাথে কোনো ধরনের মনোমালিন্য হলো কিনা এটাও একটা ফ্যাক্ট, প্রফেসরদের সাথে সবার সাথে ঠিকঠাক কমিউনিকেশন আছে কিনা এটাও একটা ফ্যাক্ট। সবকিছু মিলাই আর কি, ওরা যদি সব ঠিকঠাক থাকে তখন ওরা তোমাকে পাঠিয়ে দিবে। তো পাঠানোর আগে যেটা হয় সেটা হলো তোমাকে সার্চ করতে হবে যে কোলাবোরেটেড ইউনিভার্সিটি আছে, ইউনিভার্সিটির যে প্রফেসর গুলো আছে তোমার ডিপার্টমেন্টের, সেই ডিপার্টমেন্টের প্রফেসরদের সাথে কমিউনিকেট করতে হবে, নিজে নিজে কমিউনিকেট করতে হবে আসলে ওই প্রফেসর কোন টপিকস পড়তেছে আর তোমার ফিল্ড অফ ইন্টারেস্ট কি, এই ইন্টারেস্ট দিয়ে দেখতে হবে। দেখার পর প্রফেসরের সাথে কন্ট্যাক্ট করতে হবে। উনি যদি রাজি হন তখন উনি একটা রিকমেন্ডেশন লিখবে বা একটা লেটার অফ ইনভাইটেশন লিখবে, যেটা দেখাইলে তারপরে ওরা ওইখান থেকে পাঠিয়ে দিবে। যদি এমন নাও হয় যে কোনো প্রফেসর খুঁজে পাওয়া যায় না, তাও ওরা হেল্প করে আর কি অনেক ক্ষেত্রে, যে ওদেরও অনেক প্রফেসর আছে যাদের ওদের সাথে খুব ভালো রিলেশন বা লিঙ্ক থাকে, তাদের কাছে পাঠিয়ে দেয় যদি তোমার কোনো চয়েস না থাকে, নিজস্ব কোনো চয়েস না। আচ্ছা, আপনি যে ডাব এক্সচেঞ্জ প্রোগ্রাম নিয়ে পড়াশোনা করছেন, এই ক্ষেত্রে আপনি কি কি বেনিফিটস পেতেন বা আপনাকে কোনো মান্থলি স্টাইপেন্ড ওরা দিত কিনা? হ্যাঁ শিওর, অ্যাকচুয়ালি ডাড এখন তো মনে হয় 750 দেয় অথবা 820, আই এম নট শিওর বিকজ আই ওয়াজ দেয়ার ইন 2016। তখন 720 দিত আর কি। ডাড মেইন স্কলারশিপ যেটা সেটাও 720, আর এক্সচেঞ্জ প্রোগ্রামও 720। বাট এক্সচেঞ্জ প্রোগ্রামের যে মাদার ইনস্টিটিউট ওইখানে যখন পড়াশোনা করবে কেউ, সাপোজ সেটা হইতে পারে চায়নাতে, সেটা হইতে পারে থাইল্যান্ডে, সেটা হইতে পারে মালয়েশিয়া, যেখানে হোক না কেন, সেইখানে যখন পড়াশোনা করবে তখন তার অর্ধেক পাবে। মানে মেইন যেই প্রোগ্রাম, এই প্রোগ্রামের যে টাকাটা দেয় সেই টাকাটার অর্ধেক পাবে। তো আমি যেটা পাইতাম 390 ইউরোস পাইতাম তখন মান্থলি, যখন আমি থাইল্যান্ডে ছিলাম। বাট যখন আমি জার্মানিতে আসছি তখন 720 ইউরোই পাইছি, মানে তখন যেটা হাইস্ট ছিল ডাটের আর কি। এখন মনে হয় 850, আই এম নট শিওর।
আর ওরা এটাও অ্যারেঞ্জ করে জার্মানিতে আসবো যে এটার এয়ার ফেয়ারটা দেয়, একবার আমি ভিজিট করবো এটার এয়ার ফেয়ারটাও দেয়। সো একটা রিটার্ন এয়ার ফেয়ার দেয়, আর এই মান্থলি 720 দিত তখন আমাদেরকে। যখন আমি জার্মানিতে আসছি তখন 720 করে পাইছি, আর যখন আমি থাইল্যান্ডে ছিলাম তখন 390। আর আপনি যেই প্রোগ্রামটাতে অ্যাপ্লাই করছেন, অর্থাৎ প্রথমে আপনি থাইল্যান্ডে অ্যাপ্লাই করছেন একটা বিশ্ববিদ্যালয়, হ্যাঁ, এরপরে থাইল্যান্ডের বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে আপনি এক্সচেঞ্জ প্রোগ্রামে গিয়েছেন, যেটা হ্যাঁ। ডাব এক্সচেঞ্জ প্রোগ্রামে পরিচিত। আচ্ছা, হুম। এই প্রোগ্রামটাতে যদি আমরা অ্যাপ্লাই করতে চাই, সেক্ষেত্রে আমাদের কি কি যোগ্যতা লাগবে বলে আপনার মনে হয়? আমার যেটা মনে হয় প্রথম যেটা যোগ্যতা লাগবে সেটা হলো আমাদের সিজিপিএ ঠিকঠাক রাখতে হবে। সিজিপিএ একটা মেইন ফ্যাক্ট। সেখানে আমি জার্মানিতেই আসি, সে যে দেশে যাই না কেন, সিজিপিএ একটা মেইন ফ্যাক্ট, একদমই মেইন ফ্যাক্ট। বিকজ এটার উপর ডিপেন্ড করে তোমার অ্যাপ্লিকেশন ফার্দার আগাবে। তোমার কি থাকলো, তোমার কোনো এক্সপার্টিস আছে কোন বিষয়ে, দ্যাট ডাজেন্ট ম্যাটার, বাট তোমার সিজিপিএ কত আছে এটাই ফার্স্ট ফ্যাক্ট। এমএসসি করার ক্ষেত্রে অ্যাটলিস্ট আমি যতদূর বুঝতে পারতেছি এখনো পর্যন্ত সিজিপিএ একটা ফ্যাক্ট যে ভালো একটা সিজিপিএ থাকতে হবে। সেকেন্ডলি, রিকোয়ারমেন্টের মধ্যে ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্ট একটা, যেটা আইএলস অথবা টোফেল অথবা হোয়াট এভার দে আস্ক, ওই অনুযায়ী আমাদের রিকোয়ারমেন্টটা ফুলফিল করতে হবে। আর থার্ডলি, যেটা ডাডের মেইন স্কলারশিপ, সেটা হলো ওরা 2.5 বছরের ওয়ার্কিং এক্সপিরিয়েন্স লাগে, মানে একদম রিলেটেড ফিল্ডে, যেই ফিল্ডে আমরা পড়াশোনা করছি আমাদের ব্যাচেলরে, ওই ফিল্ডেই 2.5 বছরের একটা ওয়ার্কিং এক্সপিরিয়েন্স লাগে, যেটা দেখাইতে হয়। বাট ডাড এক্সচেঞ্জ প্রোগ্রামে আমার ক্ষেত্রে যেটা হয়েছে, এটা আমাদের মৌকুফ হয়েছে এই কারণেই যে আমরা এক্সচেঞ্জ প্রোগ্রাম, আমরা থাইল্যান্ডে প্রথমে পড়াশোনা করছি, বা আমরা যে দেশে যাই না কেন এক্সচেঞ্জ প্রোগ্রামে, এই দেশে পড়াশোনা করছি, এর জন্য আমাদের এটা লাগে নাই, আমাদের স্পেসিফিক ফিল্ডে কোনো ওয়ার্কিং এক্সপিরিয়েন্স লাগে নাই। সো এটা একটা ফ্যাসিলিটিস স্টুডেন্টদের জন্য ডার্ট এক্সচেঞ্জ প্রোগ্রাম অ্যাপ্লিকেশন করার ক্ষেত্রে, যাদের কোনো এক্সপার্টিস নাই বা যাদের কোনো ওয়ার্কিং এক্সপিরিয়েন্স নাই কোনো ফিল্ডে। বিকজ ফ্রেশাররাও তাহলে অ্যাপ্লাই করতে পারবে। নর্মালি ডার্ট স্কলারশিপে ফ্রেশাররা অ্যাপ্লাই করতে পারে না, কারণ তাদের কোনো ওয়ার্কিং এক্সপিরিয়েন্স থাকে না, বের হওয়ার সাথে সাথে তার ওয়ার্কিং এক্সপিরিয়েন্স হয়ে যায় না। তো তারা এটা বেনিফিট নিতে পারে এই স্কলারশিপ এক্সচেঞ্জ প্রোগ্রাম থেকে, যে তাদের কোনো আসলে ওয়ার্কিং এক্সপিরিয়েন্স লাগে না। তো এই তিনটা আর কি, আর এই তো এগুলাই। আর থিসিস যদি থাকে, মাস্টার থিসিস থাকে, সেক্ষেত্রে খুবই বড় একটা ইম্প্যাক্ট ক্রিয়েট করে। ব্যাচেলর থিসিস থাকলে খুব বড় ইম্প্যাক্ট ক্রিয়েট করে, বিকজ মোস্ট অফ দ্য কোয়েশ্চেন্স যখন ইন্টারভিউ, ডাইরেক্ট তো মোটামুটি আমার 3টা ইন্টারভিউ হয়েছিল, আমি বললামই। 3টা ইন্টারভিউর মধ্যে লাস্ট ইন্টারভিউ আর তার আগের যে ইন্টারভিউটা, সেই 2টা ইন্টারভিউতে, লাস্ট ইন্টারভিউ মেইনলি সবই কোয়েশ্চেন করবে। ম্যাক্সিমাম কোয়েশ্চেন আসবে ব্যাচেলর থিসিস থেকে, ব্যাচেলর কি পড়াশোনা করছি সেখান থেকে, কি কনসেপ্ট আছে আমার সেটা থেকে কোয়েশ্চেন করবে। আর ফার্স্ট যে ইন্টারভিউ, ওইটা এইচআর করবে, ওইটা জাস্ট বেসিক কনভারসেশন, ওইটা সহজেই পাস করা পসিবল। তখন মনে হয় একটু মানে কমিউনিকেশন স্কিলটা দেখে, তখন এইচআর যে আসলে কমিউনিকেশন ঠিকঠাক করতে পারতেছে কিনা এইটা দেখে। আদার দ্যান দ্যাট, ব্যাচেলর থিসিস, গুড সিজিপিএ, ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্ট, আর যদি এক্সচেঞ্জ প্রোগ্রাম না হয় তাহলে ওয়ার্কিং এক্সপিরিয়েন্স, দ্যাটস প্রিটি মাচ অল। আচ্ছা, তার মানে যদি আমরা এক্সচেঞ্জ প্রোগ্রামে অ্যাপ্লাই করি, সেক্ষেত্রে যারা গ্র্যাজুয়েট আছি তারাও অ্যাপ্লাই করতে হ্যাঁ, পারবো হ্যাঁ, আমরা। এটা একটা বড় সুযোগ এক্সচেঞ্জ প্রোগ্রামের। আচ্ছা, সেক্ষেত্রে আমাদের অ্যাপ্লিকেশনটা শুরু হবে এই প্রথম যে ইউনিভার্সিটি, যেটা থাইল্যান্ডে বা অন্য কোনো যে কোনো দেশে হতে পারে, তাই হ্যাঁ, তো? হ্যাঁ, এটাই। যে কোনো দেশে হইতে পারে। অ্যাকচুয়ালি সার্চ করতে হবে যে এই ডার্টের এক্সচেঞ্জ প্রোগ্রাম কোন কোন দেশে কোন কোন সাবজেক্টে ওরা অফার করতেছে। এটা গুগলে সার্চ করলেই উই আর স্মার্ট এনাফ, আমরা সার্চ করে বের করতে পারি আসলে কোন কোন ইউনিভার্সিটিতে এটা অফার করতেছে। তো আমাদের যেটা টার্গেট থাকবে সেটা হলো ওই ইউনিভার্সিটি, যদি আমাদের কোনো ওয়ার্কিং এক্সপিরিয়েন্স না থাকে, বা যদি আমরা এতটা কনফিডেন্ট না হই যে আমরা ডার্ট স্কলারশিপ পাবো বা আমাদেরকে সিলেক্টেড করবে। বাট নর্মালি যেটা হয়, এখন ডার্ট এটা অফার করতেছে ডেভেলপিং কোর্স গুলাতে, যেমন সোশ্যোলজির কিছু কোর্স এরা বেশি অফার করে। আমাদের ইঞ্জিনিয়ারিং সেকশনে কম্পিউটার সায়েন্স যদি বলা হয়, আমি তো কম্পিউটার সায়েন্স স্টুডেন্ট, তো কম্পিউটার সায়েন্সে খুব কম কোর্সে অফার করে, খুব কম ইউনিভার্সিটিতে। সো এটা পাওয়া অনেক টাফ আর খুবই কম্পিটিটিভ। তো আমাদের যদি টার্গেট থাকে আসা জার্মানিতে স্কলারশিপ নিয়ে, ডার্ট স্কলারশিপের এক্সচেঞ্জ প্রোগ্রামটা আমরা মানে ইউটিলাইজ করতে পারি খুব সহজেই। আমাদের যদি কোনো ওয়ার্কিং এক্সপিরিয়েন্স না থাকে, আমরা যদি ফ্রেশার হই, তাহলে আমরা এটা দিয়ে অ্যাপ্লাই করতেই পারি। আচ্ছা, তো আর আমরা হচ্ছে এখানে গুরুত্বপূর্ণ পয়েন্ট যেটা যেটা আমরা পাইলাম, যে আমরা কিভাবে অ্যাপ্লাই করব। তো প্রথমে আমরা গুগলে সার্চ করব যে তাদের কি কি এক্সচেঞ্জ প্রোগ্রাম আছে, এরকম কিছু ইউনিভার্সিটি নাম গুলো কি কি। তো গুগল হয়তো আমাদের কিছু লিস্ট দিবে ইউনিভার্সিটির। তো সেই তার মধ্যে আপনার যে থাইল্যান্ডের যে বিশ্ববিদ্যালয়টা, সেটা অন্যতম। হ্যাঁ, 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 কিংমুনকুর্স ইউনিভার্সিটি অফ টেকনোলজি, নর্থ ব্যাংকক, এটাতে মানুষ অ্যাপ্লাই করতেই পারে। বিকজ ওরা এখনো মেবি অফার করতেছে, ডাইরেক্ট এক্সচেঞ্জ প্রোগ্রাম এখন অফার করতেছে ওরা। সো আর আমার জানা মতে আমার পরে আর একজন বাংলাদেশে আসছে, বাংলাদেশ থেকে 2016 সালের পরে, আমি তাকে চিনি। সেও আরডব্লিউটিএস আখানে পড়াশোনা করতেছে এখন। সেও সেকেন্ড মাস্টার্সই করতেছে, ডেটা সায়েন্সেই করতেছে মাস্টার্স। বাট আমি পোস্ট গ্রামে করতেছি, আর সে ডেটা সায়েন্সেই করতেছে আরডব্লিউটিএস আখানে। এই সেকেন্ড মাস্টার্স করার পিছনে কিছু কারণ আছে। বিকজ যারা ডার্ট স্কলারশিপ নিয়ে আসছে তারা হয়তো জানবে, মানে যারা এক্সচেঞ্জ প্রোগ্রাম নিয়ে আসছে, আমি জানি না শিওর আর কে কে এক্সচেঞ্জ প্রোগ্রাম নিয়ে আসছে, বাট আমাদের যেটা থাকে সেটা হলো আমরা এখানে আসবো, এখানে আসার পরে আমাদের মাস্টার যখন কমপ্লিট হবে,
তখন ইদার আমাদেরকে বাড়ি চলে যাইতে হবে ব্যাক। আচ্ছা তখন আমাদের কিন্তু জব সার্চ ভিসা নাই। জার্মানিতে যেমন মাস্টার্স কমপ্লিট করার পরে 18 মান্থসের জব সার্চ মানে জব সেকিং ভিসা দেয়। আমাদের যারা ডার্ট স্কলারশিপের এক্সচেঞ্জ প্রোগ্রামে আসবো তাদের কিন্তু এটা দেয় না, বিকজ আমাদের কিন্তু এখানে মেইন ডিগ্রি এখানকার না, আমাদের ডিগ্রি হলো থাইল্যান্ডের। আচ্ছা আমরা এখানে জাস্ট আসছি এক্সচেঞ্জ প্রোগ্রাম হিসাবে, এক্সচেঞ্জ প্রোগ্রাম স্টুডেন্ট হিসাবে। সো আমাদের আসলে জব সেকিং যে ভিসা এইটার কোনো এই বেনিফিট আমরা পাচ্ছি না, কিন্তু জব সেকিং আচ্ছা ভিসার জন্য যেটা দিচ্ছে এটা পাচ্ছি না। সো তখন আমাদের শেষ হওয়ার পরে আমাদেরকে বলা হয়েছিল যে তোমাদের যেহেতু শেষ, তোমরা ইদার তোমাদের দেশে ব্যাক করতে হবে, অথবা তোমার হায়ার স্টাডিজ এর জন্য ইদার তোমার পিএইচডি করার জন্য অ্যাপ্লাই করতে হবে, কোথাও থেকে অফার পাইতে হবে, অথবা মাস্টার্স করার জন্য অফার পাইতে হবে। তো আমি তখন যেটা করছিলাম পিএইচডি এর জন্য অ্যাপ্লাই করছিলাম, বাট আলটিমেটলি হয় নাই, বিকজ আমার যেই ইউনিভার্সিটি মাদার ইউনিভার্সিটি থাইল্যান্ডে, এইটাতে 60 ক্রেডিটস, ইসিটিএস ক্রেডিট সিস্টেম যেটা বলে 60 ক্রেডিট, বাট জার্মানিতে 120 ক্রেডিট। সো আমাকে বলা হয়েছিল যে আসলে এই 60 ক্রেডিট দিয়ে আমরা এলিজিবল না মাস্টার্স পিএইচডির জন্য। এর জন্য আসলে আর পরবর্তীতে আর সার্চ করা হয় নাই। পরবর্তীতে আমিও দেখলাম যে আমিও ফ্রেশার, তো আর আমার ইচ্ছাই ছিল আমার জার্মানি থেকে আমি একটা ডিগ্রি নিব। এর জন্য আমি আবার জার্মানিতে অনেক ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করলাম, ইভেন চান্সও পাইছি অনেক ইউনিভার্সিটিতে। তো আমি এটা চুজ করছি, এটা আমার পছন্দের সাবজেক্ট একটা ওয়ান অফ দা। এর জন্য আসলে এখানে পড়াশোনা করা, এর জন্য আর কি সেকেন্ড মাস্টার্স এর কথাটা আসলো আর কি। সেকেন্ড মাস্টার্স কেন করতেছি, অনেকেই জিজ্ঞাসা করে কেন সেকেন্ড মাস্টার্স করতেছেন, জব কেন করতেছেন না। তো জব আসলে করাই যায়। আমার প্ল্যান এমনই ছিল যে আমি হয়তো সেকেন্ড মাস্টার্সে ভর্তি হয়ে জব করার জন্য সার্চ করবো, বিকজ তখন তো আমি ভর্তি হয়েই থাকলাম, আমার ভিসার পাসপোর্টের জন্য কোনো টেনশন নাই। বাট যখন আমি আবার মিশলাম সবার সাথে, আবার যারা পড়াশোনা করছে, তখন আর জবের কথা না ভেবে তখন আবার পড়াশোনায় আবার মনোযোগ দিলাম। আর দেখলাম যে একটা ডিগ্রি থাকবে জার্মানি, ডিগ্রি থাকবে জার্মানিতে, আসলাম না ডিগ্রি থাকলে কেমনে। তো এর জন্য আর কি সব মিলাইয়া আবার নতুন করে মাস্টার্স করা, নতুন করে শুরু করা, আবার নতুন ভাবে জার্মানি ডিগ্রির জন্য অ্যাটলিস্ট। তো এই আর কি ঘটনা। তার মানে ভিউয়ার্স যেটা আমরা জানতে পারলাম যে এক্সচেঞ্জ প্রোগ্রামের ক্ষেত্রে অর্থাৎ দাদ এক্সচেঞ্জ প্রোগ্রামের ক্ষেত্রে বলতে পারেন যেটা প্রবলেম যেটা হচ্ছে যে আমরা জব সার্চিং ভিসাটা পাচ্ছি না। তো সেই ক্ষেত্রে আমাদের প্ল্যান বির কথা চিন্তা করতে হবে, যেমন আমরা নতুন করে মাস্টার্সে অ্যাপ্লাই করতে পারি জার্মানিতে, অথবা পিএইচডির জন্য অ্যাপ্লাই করতে পারি। বাট সেক্ষেত্রে যেহেতু ভাই যেটা বললো ক্রেডিটের একটা প্রবলেম আছে, সেক্ষেত্রে মাস্টার্সে অ্যাপ্লাই করাটা আবার বেটার। আচ্ছা, আপনি যেই এই প্রোগ্রামটাতে অ্যাপ্লাই করছেন যে এক্সচেঞ্জ প্রোগ্রামে, সেটার কোনো ডেডলাইন আছে কি আপনার প্রতি বছর বা অ্যাপ্লাই করতে? নর্মালি আমি অ্যাপ্লাই করেছিলাম জুলাইতে, দ্যাট মিনস জার্মান পার্সপেক্টিভসে চিন্তা করলে উইন্টার সেমিস্টার। সো ওরা ফাইনালি উইন্টার সেমিস্টারে সিলেক্ট করবে তোমাকে, ফাইনালি সিলেকশনটা হবে উইন্টার সেমিস্টারে। সো প্রতি উইন্টার সেমিস্টারে আসলে সিলেকশনটা হয়। অ্যাটলিস্ট আমি আমার যে ইউনিভার্সিটি থেকে আসছি ওই ইউনিভার্সিটিতে উইন্টার সেমিস্টারে সিলেকশন হয়। তো জার্মান পার্সপেক্টিভে চিন্তা করলে উইন্টার সেমিস্টারে আসলে সিলেকশন হবে। সো সেভাবে প্রিপারেশন নিতে হবে। দেখা গেল কি জানুয়ারি ফেব্রুয়ারি বা মার্চ থেকে শুরু করলে মোটামুটি যদি সবকিছু ফুলফিল থাকে, নিজেদের রিকোয়ারমেন্টটা ফুলফিল থাকে, তখন একটু একটা লিস্ট বানিয়ে দেখা যেতে পারে, যে লিস্ট বানিয়ে রাখা যেতে পারে যে ডার্ট স্কলারশিপ। আমি যতদূর জানি চায়নাতে অনেক ইউনিভার্সিটিতে এই ডার্ট এক্সচেঞ্জ প্রোগ্রাম অফার করে। আচ্ছা তো সমস্যা আর কি, মানে যদি ফ্রেশার হয় কেউ, যদি সে চায় জার্মানিতে আসতে ডার্ট স্কলারশিপ নিয়ে, তাহলে অবশ্যই সে এটা জার্মানিতে আসার আগে এক বছর অন্য দেশে পড়ে আসতেই পারে, ডাজেন্ট ম্যাটার। আর আচ্ছা সেকেন্ড প্ল্যানের কথা তো বললামই, মানে কি কনস গুলো আছে, কনস্ট্রেন্টস এইটাই যে ওরা দিবে না, জব সার্চ ভিসা দিবে না, বিকজ আমাদের ডিগ্রি এখানকার না, ডিগ্রি অন্য আচ্ছা দেশে, আমরা এখানে এক্সচেঞ্জ স্টুডেন্ট হিসেবে আসছি, সো আমাদেরকে এটা দিবে না। সেক্ষেত্রে ওরা যেটা অফার করে সেটা হলো যদি তুমি কোনোভাবে হায়ার স্টাডির জন্য কোনো ইনস্টিটিউট ম্যানেজ করতে পারো, পিএইচডি বা মাস্টার্স ম্যানেজ করতে পারো, সেক্ষেত্রে তুমি সেটা করতে পারো। তারপরে তুমি যদি চাও যে না আমি আর সেকেন্ড ডিগ্রি করবো না, তুমি তারপরে ভর্তি হয়ে থাকলা, হওয়ার পরে তুমি তারপরে জব সার্চ করতে থাকলা তোমার মতো। তোমার পড়াশোনা করতে হবে এমন না, যদি তোমার কনফিডেন্ট থাকে যে না আমার এখন আর পড়াশোনা করার দরকার নাই, আমার যে ডিগ্রি আছে এইটা দিয়েই আমি মোটামুটি জব খুব ভালো মতন পেয়ে যাবো, বা এক্সপার্টিস যদি খুব ভালো থাকে, সেক্ষেত্রে ভর্তি হওয়ার পর তারপর জব কন্টিনিউসলি সার্চ করলেই যদি জবের অফার পাই কেউ, তখন এই মাস্টার্সটা ছেড়ে দিয়ে তখন জবে জয়েন করবে। সো এটা আসলে অনেক ইজি ব্যাপার, এগুলা তখন আচ্ছা, এই কঠিন হবে। এক্সচেঞ্জ প্রোগ্রামের ক্ষেত্রে কি আবার এই ব্লক অ্যাকাউন্ট দেখাতে হয় সেক্ষেত্রে? না না না, এক্সচেঞ্জ প্রোগ্রামের ক্ষেত্রে কোনো ব্লক অ্যাকাউন্ট দেখায় না। ইভেন ভিসা ফি থেকে শুরু করে সবকিছুই আসলে কোনো টাকাই লাগে না। আমি অ্যাপ্লাই করছিলাম যখন থাইল্যান্ড থেকে জার্মানির ভিসার জন্য, তখন আমাকে 2 দিনের মাথায় ভিসা দিছে ওরা। 2 দিনের মাথায় ভিসা দেওয়ার পর আমার আসলে কোনো টাকা লাগে না ওইখানে, আমি জাস্ট গেছি, আমার ডকুমেন্টস গুলো সাবমিট করছি, দ্যাটস ইট। এর বাইরে অ্যাপ্লিকেশন ফিও লাগে না, কিছু লাগে না। ইভেন জার্মানিতে আসার পরে যখন আমি ভিসা এক্সটেন্ড করছি, তখনও যেই কার্ডটা দেয় আমাদের রেসিডেন্স কার্ড, এটা নেওয়ার জন্য কোনো টাকা লাগে না, এটাও ফ্রি। আচ্ছা, তাহলে এখন আমরা একটু জার্মানিতে কিভাবে আমরা পড়াশোনার জন্য অ্যাপ্লাই করব বা মাস্টার্সের জন্য অ্যাপ্লাই করব সেই বিষয়ে একটু আলোচনা করি। তো হ্যাঁ sure. আমরা যদি জার্মানিতে অ্যাপ্লাই করতে চাই সেই ক্ষেত্রে আমাদের কোন সময় অ্যাপ্লিকেশন গুলো মানে এই জার্মানিতে অ্যাপ্লিকেশনের ডেট বা পিরিয়ডটা কোন কোন সময় সেই সম্পর্কে যদি আমাদের একটু ধারণা দিতেন।
ওকে, সো রিসেন্টলি আমি আমার ওয়াইফের জন্য অ্যাপ্লাই করতেছি, মানে সে তার মাস্টার্স করতে আসতে চাই। তো আমি যতদূর আইডিয়া তোমাকে দিতে পারবো, রিসেন্ট আইডিয়া দিতে পারবো। সো আমি যেটা করছি সেটা হলো, আমি মিড ফেব্রুয়ারি থেকে আমি তার জন্য প্ল্যান করতেছিলাম, সে উইন্টার সেমিস্টারে আসবে, নেক্সট উইন্টার সেমিস্টারে। সেজন্য আমি ফেব্রুয়ারি থেকে মোটামুটি তার ডকুমেন্ট, সে আমাকে মোটিভেশন লেটার, তার সিভি, তার ওয়ার্কিং এক্সপিরিয়েন্স, তার আইএলটিএস সার্টিফিকেট, যা যা লাগে সবকিছু সে আমাকে পাঠিয়ে দিয়েছে। আর অ্যাপ্লিকেশন করে দিছি আমি, সব যতগুলো ইউনিভার্সিটি সার্চ করতে হয়। সো আমি যেটা করছি যে ডাট ডট ডি তে যেই সাবজেক্টের যে সার্চ করা যায়, ইউনিভার্সিটি সাবজেক্ট গুলো পাওয়া যায় যে ডাট ডট ডি তে, তো ওইখানে আমি প্রথমে সার্চ করছি, করার পরে ওইখানে আমি কিছু ইউনিভার্সিটি সিলেকশন লিস্টে রাখছি এবং সেই লিঙ্ক গুলো আমি কপি করে রাখছি আমার নোটপ্যাডে, মানে মোর রিলেটেড টু হার সাবজেক্ট। এমন এমন যতগুলো কোর্স আছে সবকিছু আমি রেখে দিছি। আমি দেখি নাই আসলে রিকোয়ারমেন্ট কি, বিকজ তার আইএলটিএস একটু কম স্কোর ছিল, তার আইএলটিএস 6.5 ছিল, অনেক ইউনিভার্সিটি 7 লাগতো, 7.5 লাগতো, বিকজ সে বিজনেস স্টুডেন্ট। সো আমি এটা দেখি নাই, বাট আমি জাস্ট যেটা রিলেটেড সাবজেক্ট মনে হয়েছে আমার কাছে, এগুলো আমি লিস্টে রাখছি। এবং এমন অনেক ইউনিভার্সিটি দেখছি যারা আসলে ওই ডেটাবেসে নাই, ডাট ডট ডি এ ডেটাবেস যেটা আছে এটাই নাই। আমি তখন গুগলে সার্চ করছি, গুগলে সার্চ করে স্পেসিফিক কিছু ইউনিভার্সিটিকে পাইছি যেখানে দেখছি অনেক কোর্স অফার করে, যেটা আসলে ওই ডেটাবেস আমি পাই নাই খুঁজে। সো সেইগুলো আমি লিস্টে রাখছি, লিস্টে রাখছি ইউনিভার্সিটি লিংক, এবং আমি পাশে লিখে রাখছি আসলে ডেডলাইন কবে, অ্যাপ্লিকেশন কবে খুলতেছে এবং ডেডলাইন কবে। এটা আমি এই জিনিসগুলো লিস্ট করে রাখছি ফেব্রুয়ারিতেই, বিকজ মোস্ট অফ দ্য ইউনিভার্সিটি মার্চের 15 থেকে অন হয়, তারপর অনেক ইউনিভার্সিটি আছে জুনের 15 থেকে অন হয়। সো মোটামুটি জুনের 15 থেকে সব ইউনিভার্সিটি ওপেন হয়ে যায়, মানে যতগুলো জার্মান ইউনিভার্সিটি আছে অ্যাডমিশন প্রসিজার উইন্টার সেমিস্টারের জন্য জুনের 15 থেকে অন হয়ে যায় সব ইউনিভার্সিটিতে। সো আমি সবকিছু এমন করে লিঙ্ক, এমন করে একটা নোটপ্যাডে সুন্দর করে রেখে, তারপরে আমি মোটামুটি এপ্রিল থেকে আমি অ্যাপ্লাই করা শুরু করছি। এপ্রিল থেকে আমি দেখছি যতগুলো ইউনিভার্সিটিতে অলরেডি অ্যাডমিশন প্রসেস অন হয়েছে ততগুলো ইউনিভার্সিটিতে অলরেডি অ্যাপ্লাই করে ফেলছি। আর অ্যাপ্লাই করার জন্য এখন ম্যাক্সিমাম ইউনিভার্সিটি যেটা ফলো করতেছে, ওই যে ইউনি অ্যাসিস্ট নামে যে থার্ড পার্টি সার্টিফিকেট ইভ্যালুয়েশন যারা করে, পারফরমেন্স ইভ্যালুয়েশন যারা করে, এদের মাধ্যমেই করতেছে ম্যাক্সিমাম ইউনিভার্সিটি। সো ওদেরকে ওইখানে একটা অ্যাকাউন্ট খুলতে হয়, এখানে অ্যাকাউন্ট খোলার পরে অ্যাপ্লিকেন্টের সব সাবমিট করতে হয় যতগুলো ডকুমেন্টস আছে। তারপর ওরা আসলে তখন ওখানে পে করতে হয়। আসলে ফার্স্ট যেটা একটা কোর্স করতে হইলে, মানে যদি আমি সাপোজ উইন্টার সেমিস্টারের জন্য অ্যাপ্লাই করি, তো ফার্স্ট যে কোর্সের জন্য অ্যাপ্লাই করবো সেটার জন্য 75 ইউরোস দিতে হবে আমাকে একটা কোর্সের জন্য, এবং নেক্সট থেকে 30 ইউরোস করে। সো ফার্স্ট কোর্স যেটা সেটা 75, এবং নেক্সট যতগুলো কোর্স করবো উইন্টার সেমিস্টারের জন্য সবগুলো 30 ইউরোস করে দিতে হবে। তো এমন করে আমি অ্যাপ্লাই করছি অনেকগুলো ইউনিভার্সিটিতে, 5-6টা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করছি। তো যেটা হয়, ডেডলাইন হলো 15 অফ জুনের মধ্যে সবগুলো শুরু হয়ে যায়, যতগুলো ইউনিভার্সিটি আছে জার্মানির উইন্টার সেমিস্টারের জন্য। সো 15 অফ জুনের আগে যত ডকুমেন্টস আছে সবকিছু রেডি করে রাখতে হবে আমাদের, যদি আমরা অ্যাপ্লাই করতে চাই উইন্টার সেমিস্টারের জন্য। তো 15 অফ জুন এটা আমাদের মাথায় রাখতে হবে। শুরু হয় অ্যাপ্লিকেশন প্রসিজার শুরু হয় 15 অফ জুন ম্যাক্সিমাম ইউনিভার্সিটি। তারপর থেকে যতগুলো ডকুমেন্টস, তার আগে যদি সবকিছু ডকুমেন্টস রেডি থাকে তাহলে তো হইলোই, আমরা অ্যাপ্লাই করতে থাকবো সবগুলো ইউনিভার্সিটিতে। তো ওরা মোটামুটি 4 উইকস টাইম নেয় ওদের ইভ্যালুয়েশন রিপোর্ট সবকিছু জমা দিতে। তো এই এখন করোনা পরিস্থিতির কারণে ইউনি অ্যাসিস্ট যেটা করছে সেটা হলো, ইউনি অ্যাসিস্টে আগে হলো ডকুমেন্টস এর সার্টিফাইড কপি বাই পোস্ট পাঠাইতে হইতো। তো এখন ওরা যেটা করছে দেখলাম যে ওরা বললো যে বাই পোস্ট পাঠানোর দরকার নেই, বাট সার্টিফাইড কপি এর স্ক্যান কপিটা ওদেরকে পাঠাইতে, জানি ওরা করতে পারে। সো বাট নর্মাল ক্ষেত্রে, নর্মাল সিচুয়েশনে আমাদেরকে বাই পোস্টে পাঠাইতে হবে ইউনি অ্যাসিস্টে। সো সেক্ষেত্রে যেটা করা উচিত, ইউনি অ্যাসিস্টে অ্যাটলিস্ট ওই 15, আমি যেটা বললাম ফেব্রুয়ারি থেকে শুরু করছি, 15 অফ ফেব্রুয়ারি থেকে শুরু করছি অ্যাপ্লিকেশন, তখনই আমার মনে হয় করা উচিত, তখনই আমাদের ইউনি অ্যাসিস্টে একটা অ্যাকাউন্ট খুলে ফেলা উচিত, এবং ইউনি অ্যাসিস্টে যে বেসিক ডকুমেন্ট, যেমন আমার ট্রান্সক্রিপ্ট, আমার সার্টিফিকেট, আমার ব্যাচেলর ট্রান্সক্রিপ্ট, আমার যদি আমার মাস্টার থাকে মাস্টার ট্রান্সক্রিপ্ট, আমার এইচএসসি এসএসসি, আমার যদি আমার ল্যাঙ্গুয়েজ কোর্সে যদি কিছু আইএলস থাকে তাহলে আইএলস, সবকিছু এই বেসিক ডকুমেন্টস গুলো অ্যাটলিস্ট অ্যাপ্লিকেশন ইউনিভার্সিটি অ্যাকাউন্ট খোলার সাথে সাথে ওদেরকে বাই পোস্টে পাঠিয়ে দেওয়া উচিত। দিলে হয় কি, আমাদের আগে আগে সবকিছু রেডি থাকে, আমাকে আবার ওই যখনই আমি একটা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করবো তখনই আবার তাড়াহুড়ো করে সবকিছু পাঠাইতে হবে না। সো ইউনিভার্সিটি এগুলো আগে থেকেই যদি আমার ভেরিফাই করে রাখে, তখন আমি যে ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করবো তখন দেখা গেল ওইটা 2-1 দিন লাগবে আর কি সবকিছু পাঠাইতে। ডিএসএল এ পাঠাইলে দেখা গেল 2 দিন লাগবে, তারপর আমার খুব তাড়াতাড়ি সবকিছু প্রসেস হয়ে যাবে। তো আমার যেটা রিকমেন্ডেশন সেটা হলো অ্যাজ সুন অ্যাজ পসিবল করে ফেলা। সাপোজ আমার 15 অফ জুনে যদি আমার একটা অ্যাপ্লিকেশন পোর্টাল অন হয়,
সেক্ষেত্রে আমার টাইম থাকে 15 অফ জুলাই, 1 মাস মিনিমাম টাইম থাকে। তো 15 অফ জুন টু 15 অফ জুলাই এই 1 মাসের মধ্যে আমার সবকিছু অ্যাপ্লিকেশন কমপ্লিট করতে হয়। তো নরমালি আমরা কি করি, আমরা করি এই তো 15 অফ জুন শুরু হলো, আমি আর 10 দিন পরে অ্যাপ্লাই করি। এই জুনে অ্যাপ্লাই করলাম, না হলে জুলাইতে অ্যাপ্লাই করি। এখন তো 15 ডেজ আছে, দেখা গেল জুলাইয়ের 1 তারিখ অ্যাপ্লাই করলাম। এমন না করে 15 অফ জুনে আমাদের অ্যাপ্লাই করে ফেলা উচিত, বিকজ ওরা অনেক সময় যেটা করে সেটা হলো, আমি আমি আমার যখন আমার একটা কথা বলি, আমি যখন অ্যাপ্লাই করছিলাম এখানে, তখন আমি এমন একটা ইসে পড়ছিলাম, আমার একটা সাবজেক্ট খুব পছন্দ হয়েছিল একটা ইউনিভার্সিটিতে, এটা আমি পাই নাই চান্স। কেন পাই নাই? ওদের রিজেকশন লেটার আমাকে লিখছে যে যতগুলো অ্যাপ্লিকেন্ট, মানে আমাদের যতগুলো সিট তার থেকে বেশি অ্যাপ্লিকেন্ট অ্যাপ্লাই করছে, এবং তারপরে যেটা করছে ওরা সেটা হলো প্রায়োরিটি ওয়াইজ করছে, কারা কত আগে অ্যাপ্লাই করছে সেখান থেকে ওরা নিছে। তো এখানে আসলে ওদের রিজেকশনে এমন কোনো কিছু ছিল না যে আমার কোনো সাবজেক্ট স্পেসিফিক নলেজ নাই বা কোনো ক্রেডিট পয়েন্ট নাই, এমন কিছু ছিল না। ওরা লিখছে যে তুমি পরে অ্যাপ্লাই করছো, এর জন্য প্রায়োরিটি ওয়াইজ তোমার আগের যারা অ্যাপ্লিকেন্ট, সেম কোয়ালিফিকেশনের অ্যাপ্লিকেন্ট, তারা চান্স পাইছে। সো আমার মনে হয় যখনই অ্যাপ্লিকেশন পোর্টাল অন হয় ঠিক তখনই অ্যাপ্লাই করা উচিত, তাহলে আমাদের মানে চান্সেস অনেক বেশি থাকে, একটা ইউনিভার্সিটিতে কোনো অ্যাডমিশন পাওয়ার চান্সেস অনেক বেশি। তো আমাদের এইগুলা জিনিস মাথায় রাখা উচিত। এখানে আরেকটা বিষয় একটু ক্লিয়ার হতে চাই যে DAAD.D একটা যে ওয়েবসাইট আছে যেখানে জার্মানি ইউনিভার্সিটির সমস্ত ইউনিভার্সিটির গুলোর একটা ডেটাবেস হ্যাঁ আছে, তো এইটার বাইরেও আমরা ইউনিভার্সিটির কিছু লিস্ট পাবো না, এটা যদি আমরা গুগলে সার্চ করি? হ্যাঁ হ্যাঁ, এটার বাইরে সেক্ষেত্রে আমরা কিভাবে গুগলে সার্চ করবো ওই বিষয়ে যদি আমাদের একটু টিপস দিতেন। ওকে, সো আমি যেটা করছিলাম ফর এন এক্সাম্পল, আমি আমি তো থাকি পোর্টসডাম, তো আমি ভাবছিলাম যে আমার ওয়াইফ আশেপাশে যদি হয় তাহলে খুব ভালো হয়। সো পোর্টসডামের আশেপাশে যেগুলা শহর আছে, মাগদেবুর্গ আছে, কটবুস আছে, যতগুলো আছে মানে পাশে, ফ্রাঙ্কফুর্ট ওডার আছে, আমি জাস্ট ই ওয়াইজ সিটি ওয়াইজ সার্চ করছি যে এই সিটিতে কি কি ইউনিভার্সিটি আছে, এবং যখন ওই সিটি ওয়াইজ ইউনিভার্সিটি সার্চ করি তখন আমার গুগল দেখাই দিছে যে এই সিটিতে সাপোজ একটা ইউনিভার্সিটি আছে বা দুইটা ইউনিভার্সিটি আছে। তখন ইউনিভার্সিটি ওয়েবসাইটে ঢুকছি, ঢোকার পরে ওই ইউনিভার্সিটি কি কি কোর্স অফার করে সেটা দেখছি, দেখার পরে ওইখান থেকে আমি আর কি ই কোড নোট নিছি আর কি, যদি ইউনিভার্সিটিতে আমার রিলেটেড কোনো সাবজেক্ট থাকে তখন আমি ওইটা নোট নিয়ে রাখছি। সো আমাদের যেটা করতে হবে, আমি যেই শহরে যাইতে ইচ্ছুক সেই শহরের নাম লিখে ওই শহরে কি কি ইউনিভার্সিটি আছে, আমরা তো জানি যে কিভাবে সার্চ করতে হয় গুগলে কিওয়ার্ড দিয়ে। সো ওই ইউনিভার্সিটির নাম লিখে এবং ওই কোন শহরে যাব এই শহরের নাম লিখলেই গুগল আমাদেরকে দেখাই দিবে ওই শহরে কি কি ইউনিভার্সিটি আছে। তখন ওই ইউনিভার্সিটিতে গেলে আমি দেখতে পারবো যে আমাদের ওইখানে ওই ইউনিভার্সিটি ওই কোর্সটা অফার করে কিনা, যেটা আমরা ইন্টারেস্টেড। তো এইভাবে আসলে সার্চ করে নিতে হবে। যেগুলা DAAD.D ডেটাবেজে যে ইউনিভার্সিটি গুলা নাই, এই ইউনিভার্সিটি গুলাও সেম ভাবেই আমাদেরকে সার্চ করে নিতে হবে গুগল। আরেকটা কোশ্চেন করতে, সেটা হচ্ছে যে জার্মানিতে যদি আমরা পড়াশোনা করতে চাই সেক্ষেত্রে জার্মান ল্যাঙ্গুয়েজ জানা থাকতে হবে কিনা, বা আগে থেকে জার্মান ল্যাঙ্গুয়েজে কোনো প্রফিসিয়েন্সি থাকতে হবে কিনা, সেই বিষয়ে যদি আমাদের একটু বলতেন। হ্যাঁ, গুড কোয়েশ্চেন। ব্যাপারটা হয়েছে যে আমরা একটা দেশে পড়াশোনা করতে আসছি, একটা দেশে আমরা লাইফ লিড করব, শুধু সেই দেশের আমাদের ল্যাঙ্গুয়েজ লাগবে না দেখে আমরা শিখবো না, এটা আসলে খুবই বোকামি হয়ে যায়। বিকজ তাদের সংস্কৃতি, তাদের ভাষার সাথে আমরা যতটা নিজেদেরকে মানায় নিতে পারবো আমরা ততটা আগিয়ে যাইতে পারবো। ইট ডাজেন্ট মিন যে আমরা জব পাবো না, আমাদের জব নাই, আমাদের জার্মান ল্যাঙ্গুয়েজ না পারলে আমাদের জব দিবে না, এটা আসলে এমন না। বাট আমরা আরো সুন্দরভাবে কিভাবে কোপ আপ করতে পারি আমাদের এনভায়রনমেন্টের সাথে, আমাদের সমাজের সাথে, আমাদের ফ্রেন্ড সার্কেল যারা থাকবে ইউনিভার্সিটিতে তাদের সাথে। অ্যাকচুয়ালি ম্যাক্সিমাম স্টুডেন্ট কি হয়, খুব বেশি হইলে 40% স্টুডেন্ট হয় ইন্টারন্যাশনাল স্টুডেন্ট, আর 60% হয় এদের জার্মান স্টুডেন্ট। সো যদি আমাদের জার্মান ফ্রেন্ড আমরা বানাইতে চাই বা তাদের সাথে যদি ভালো সম্পর্ক করতে চাই, অবশ্যই আমাদের জার্মান ল্যাঙ্গুয়েজ খুবই দরকার আছে। আমরা যদি শপিং করতে যাই, যদি সেটা বার্লিনের মতো মাল্টিকালচারাল ই না হয়, সহজ শহর না হয়, যদি এমন না হয় যে আমি এমন যখন আখেনে থাকতাম তখন দেখছি আখেনে খুব একটা বেশি মানুষজন ইংলিশে কথা বলে না এক্সেপ্ট ইন্টারন্যাশনাল স্টুডেন্ট। অনেক দোকানপাট আছে বা অনেক ভিতরে গেলে দেখা যায় যে তারা আসলে প্রিফার করে জার্মান ল্যাঙ্গুয়েজ, সবাই আসলে প্রিফার করবে। যেমন আমাদের বাংলাদেশিতে যদি আমরা একটা দেখি একজন বিদেশি বাংলায় কথা বলতেছে, আমাদের কাছে খুব ভালো লাগে, এটা খুব স্বাভাবিক, আমরা ভিডিও করে একদম একাকার অবস্থা করি, হ্যাঁ বাংলায় কথা বলতে পারে। এদের ক্ষেত্রেও সেম থিংস অ্যাপ্লাই, যে যদি আমরা এখানে এসে যদি ওদের ল্যাঙ্গুয়েজ আমরা পারি না তারপরে যদি চেষ্টা করি তাহলে তার খুব খুশি হয়, প্রিফারেন্সেস খুব ভালো পাওয়া যায়। আমি একটা এক্সাম্পল দিতে পারি, আমার প্রবলেম হয়েছিল, আমার ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার নিয়ে প্রবলেম হয়েছিল, যে আমার ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার পাচ্ছিলাম না। সো আমি ট্যাক্স অফিসে গেছি, ওরা খুব ভালো ইংলিশ বলে, বাট ওরা আমার সাথে, আমি প্রথমে যেটা ইন্টারঅ্যাক্ট শুরু করতে চাইছি, আমি জিজ্ঞাসা করছি তোমরা ইংলিশ পারো কিনা, ওরা বলছে না আমরা ইংলিশ পারি না, তোমার জার্মানিতে কথা বলতে হবে। ইভেন তারা একটা ওয়ার্ড জার্মানিতে ইংলিশে কথা বললো না। আমি যতটুকু পারি, আমি যখন থাইল্যান্ড থেকে আসছিলাম তখন ডার্ডের একটা রিকোয়ারমেন্টই ছিল এক্সচেঞ্জ প্রোগ্রামে, যে আমাদের A1 কমপ্লিট করে যাইতে হবে থাইল্যান্ড থেকে, A1 এর সার্টিফিকেট লাগবে আমাদের থাইল্যান্ড থেকে জার্মানিতে আসার জন্য। তো আমি মোটামুটি পারতাম বেসিক কনভারসেশন, আমি মানে A1 এ আর কি, A1 এ জাস্ট বেসিক কিছু কনভারসেশন করা যায়। সো ওইটা দিয়ে আমি চেষ্টা করছিলাম ওদের সাথে কমিউনিকেট করার।
সুন্দরভাবে কমিউনিকেট করলাম, ওরা খুব সুন্দর হেল্পফুল, ওরা যদি ওদের সাথে জার্মান ল্যাঙ্গুয়েজে কথা বলতে চাই তাহলে ওরা খুব ভালো সাপোর্টিভ, ওরা সুন্দর মতন বোঝার চেষ্টা করে কি বলতে চাচ্ছি। তো বোঝার পরে ওরা কিন্তু লাস্টে যত সুন্দর ইংলিশ বললো তাতে মনে হলো মানে লাস্টে সবকিছু সাবমিট, কাজ কাজ শেষ, আমার ডকুমেন্টস দেয়া রেডি, আমাকে যত সুন্দরভাবে ইংলিশে আমাকে এক্সপ্লেন করলো যে তুমি এখানে জার্মানিতে আসছো, আমরা জানি জার্মান, আমরা জানি ইংলিশ, আমরা সব সব ল্যাঙ্গুয়েজ মোটামুটি জানি, আমাদের জানতে হয় স্টুডেন্টদের সাথে কমিউনিকেট করার জন্য, আমরা জানি, বাট তোমার উচিত অ্যাটলিস্ট তোমার ট্রাই করা জার্মানিতে, তুমি আমাদের সাথে কমিউনিকেট করতে পারতেছো কিনা, এটা হলো তুমি বেনিফিট পাবো অনেক। তো এটা বুঝলাম যে আসলে ওরা সবাই জানে, সবাই ইংলিশ জানে, বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে কি হয়, গভর্নমেন্ট অফিসগুলোতে তো প্রশ্নই ওঠে না, গভর্নমেন্ট অফিসে ইংলিশে কথা বললে ওরা আসলে ম্যাক্সিমাম ক্ষেত্রেই ওরা বলে না আমরা জানি না ইংলিশ, সেক্ষেত্রে জার্মান ল্যাঙ্গুয়েজ দরকার আছে। আর এমনিতেই যদি পড়াশোনার কথা বলা হয়, তুমি যদি ইন্টারন্যাশনাল কোর্সে আসো কোনো, তাহলে না, ইন্টারন্যাশনাল কোর্সে কোনো জার্মান প্রফিসিয়েন্সি দরকার নাই। তুমি যদি শুধু কোর্সের কথা চিন্তা করো যে আমরা শুধু পড়াশোনাই করবো, তাহলে না, লাগে না, জার্মান ল্যাঙ্গুয়েজ লাগে না। বাট ওভারঅল এর কথা চিন্তা করলে হ্যাঁ, জব পার্সপেক্টিভস বেড়ে যায় অনেক সময়, জব পার্সপেক্টিভস অনেক বড় একটা ফ্যাক্ট, জার্মান ল্যাঙ্গুয়েজ যদি জানা থাকে তাহলে অনেক বেশি প্রিফারেন্সেস পাওয়া যায়। সো আমার মনে হয় জার্মান ল্যাঙ্গুয়েজটা জানা উচিত, যদি জার্মানিতে এসে পড়াশোনা করে যদি লং টাইম থাকার চিন্তা ভাবনা করা হয়, যদি পেয়ার বা মানে পার্মানেন্ট রেসিডেন্স পাওয়ার চিন্তা ভাবনা করা হয়ে থাকে, তাহলে অবশ্যই জার্মান ল্যাঙ্গুয়েজ জানা খুবই দরকার। বিকজ ওদের একটা পেয়ার পাইতে গেলে বা ওই যে লং টার্ম রেসিডেন্স এটা পাইতে গেলে ওদের B1 পর্যন্ত কমপ্লিট করতেই হবে, এটা একটা রিকোয়ারমেন্ট ওদের। সো আলটিমেটলি যদি লং টার্মে চিন্তা করা থাকে তাহলে অবশ্যই জার্মান ল্যাঙ্গুয়েজ একটা বড় ফ্যাক্ট। আর পড়াশোনা করতে গেলে না, জার্মান ল্যাঙ্গুয়েজ লাগে না, বিকজ মোস্ট অফ দা ইন্টারন্যাশনাল কোর্সেস ওরা সব সময় জার্মানিতে না, সবসময় ইংলিশে কন্ডাক্ট করে। সো এটা কোনো ফ্যাক্ট না, পড়াশোনা করার ক্ষেত্রে কিছু বাদবে না, ল্যাঙ্গুয়েজ কিছু বাদবে না, বাট আর বাকি যেগুলো আছে ইন্টারাকশন, মানুষের সাথে বাইরে ঘোরাঘুরি, বাজার করতে যাওয়া, কেনাকিনি, এগুলোর জন্য জার্মান ল্যাঙ্গুয়েজ জানা দরকার। যারা কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা করছে বাংলাদেশে, হুম। তাদের জন্য যদি কিছু অ্যাডভাইস দিতেন, যদি তারা বা জার্মানিতে পড়াশোনা করতে চায়, সেক্ষেত্রে কোন কোন ইউনিভার্সিটি বেটার হবে বা কোর্সগুলো সিলেক্ট করলে বেটার হয়, বা তাদের উদ্দেশ্যে কিছু টিপস। কম্পিউটার সায়েন্স যারা পড়তেছে তাদের তো মোটামুটি হেভেন জার্মান, বিকজ জার্মানিতে স্কিল্ড এমপ্লয়িজ অ্যাটলিস্ট ইন আইটি সেকশন ওরা ল্যাকিংস আছে এখন, ওদের মানে এত স্কিল্ড এমপ্লয়িজ নাই অ্যাটলিস্ট ইন আইটি সেকশন। সো যদি কেউ বাংলাদেশে কম্পিউটার সায়েন্সে পড়াশোনা করে, সে যদি চায় যে জার্মানিতে আসবে, সে অবশ্যই খুব সহজে আসতে পারে, বিকজ লর্ডস অফ ইউনিভার্সিটিস, আমার মনে হয় ম্যাক্সিমাম ইউনিভার্সিটি জার্মানিতে যারা, এইটা একটা বেসিক সাবজেক্ট, এটা থাকবেই, কম্পিউটার সায়েন্স রিলেটেড কোন একটা সাবজেক্ট থাকবেই। ফর এক্সাম্পল অটোমেশন অফ আইটি, ডেটা সায়েন্স, কম্পিউটার সায়েন্স, আইসিটি, যে মানে থাকবে, এই সাবজেক্ট গুলো থাকবেই। সো যেহেতু সবগুলো রিলেটেড, সো কম্পিউটার সায়েন্স যারা পড়াশোনা করে তারা এগুলো সবকিছুতে অ্যাপ্লাই করতে পারে। আর জব পার্সপেক্টিভস খুবই ভালো কম্পিউটার সায়েন্স যারা পড়াশোনা করে তাদের জন্য, অ্যাটলিস্ট বিকজ আমি কম্পিউটার সায়েন্স স্টুডেন্ট, আমি এখানে এসে বাধে নাই জব টব পাইতে। আমি এখন স্টুডেন্ট জব করতেছি, আমি রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে জব করতেছি টিউ বার্লিনে। তো আমি যখন জব সার্চ করছি তখন আমি মাল্টিপল অফার পাইছি। সো এর জন্যই বললাম যে প্রচুর জব এখানে আছে। আমি যখন বার্লিনে আসার পরে জব অ্যাপ্লিকেশন করছি তখন আমি বিভিন্ন জায়গায় অ্যাপ্লাই করছিলাম, 5-6টা জায়গাতে অ্যাপ্লাই করছিলাম জবের জন্য। সো ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা হয়েছে, আমি সবগুলা থেকেই মোটামুটি কনফার্মেশন পাইছি যে আমি জবে জয়েন করতে পারবো। তো ফাইনালি আমি জবে জয়েন করছি ইউনিভার্সিটিতেই রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে। সো এর জন্যই বলতেছি, যাদের যদি একটু এক্সপার্টিস আছে, যারা একটু ভালো জানে, তাদের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, ফর এক্সাম্পল যে কোনো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যদি তাদের আইডিয়া থাকে ভালো, খুব ভালো অ্যাডভান্সড আইডিয়ার দরকার নাই, ইন্টারমিডিয়েট আইডিয়াও যদি থাকে, ওয়েব ডেভেলপমেন্ট যদি কোনো আইডিয়া থাকে, মানে এটা আরেকটা সেকশন, যে কোনো বিষয়ে আইডিয়া যদি থাকে কম্পিউটার সায়েন্সে, যে কোনো ব্রাঞ্চে আইডিয়া থাকলে তারা ইজিলি জার্মানিতে আসার পরে জব পেয়ে যাইতে পারবে। বাট একটা ফ্যাক্ট, সেটা হলো শহর ভ্যারি করে। ফর এক্সাম্পল বার্লিনে দেখে আমার কোনো প্রবলেম হয় নাই, এখানে এখানে দেখা গেল কি এখানে প্রচুর জব আছে, প্রচুর কোম্পানি, প্রচুর স্টার্ট আপ আছে, এখানে আমার কোনো প্রবলেমই হয় নাই জব পাইতে। আমি যখন আখেনে ছিলাম তখন আসলে কোনো প্রবলেম হওয়ার কথা না, তখন আমি জব করতে পারি নাই ঠিকঠাক, বিকজ তখন হয়তো আমি অত বেশি জানতাম না, বা তখন আমার ইসে ছিল, স্কলারশিপে ছিলাম, তখন আমার টাকা পয়সা লাগে নাই। তো তখন আমি দেখছি আমার যে বড় ভাইগুলো ছিল আখেনে, তারাও খুব ভালো জব করতো, তারা রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে জব করতো, তারা বিভিন্ন কোম্পানিতে জব করতো। সো যদি কম্পিউটার সায়েন্সে পড়তে আসে কেউ, তাহলে জব নিয়ে অ্যাটলিস্ট ভাবতে হবে না, যদি ভালো এক্সপার্টিস, মানে খুব ভালো না, ইন্টারমিডিয়েট এক্সপার্টিস থাকে, তাহলে তারা ইচ্ছা মতো এখানে আসার পরে তারা পড়াশোনার পাশাপাশি জব করতে পারবে। তো আমার মনে হয় কম্পিউটার সায়েন্সের যদি কেউ আসতে চায় তাহলে সেটা খুবই ভালো একটা ডিসিশন হবে, অ্যাটলিস্ট ইন জার্মানি। আর পড়াশোনা কমপ্লিট করার পরে প্রচুর কোম্পানি আছে যারা ফুল টাইম জবের জন্য তাকে অফার করতে পারে, বা সে অ্যাপ্লাই করতে পারে বিভিন্ন কোম্পানিতে, প্রচুর কোম্পানি আছে। সো এটা কোনো ব্যাপার না, জব পেয়ে যাবে তারা। শুধুমাত্র যাদের একটু ধরে রাখতে হবে ব্যাপারগুলো, পড়াশোনাটা একটু কঠিন, এটা একটা ফ্যাক্ট। পড়াশোনাটা আসলে খুবই, কি বলবো, বাংলাদেশের থেকে
আমি থাইল্যান্ডেও পড়ছি, মোটামুটি আকাশ আর জমিন পার্থক্য, এমন একটা অবস্থা। মানে এমন কনসেপচুয়াল পড়াশোনা। আমি একটা বিষয়ে বলে দিতে চাই যারা অ্যাপ্লাই করতে চাই, যদি কারোর এমন ইচ্ছা থাকে যে সে পিএইচডি করবে না, ফার্দার স্টাডিজ করবে না, এই মাস্টার্সই শেষ, তাহলে আমি বলবো তাদের হকশুলে গুলাতে অ্যাপ্লাই করতে, বিকজ ওইগুলো হলো মোটামুটি প্র্যাকটিক্যাল বেসড স্টাডি করায়। আর ইউনিভার্সিটি যেগুলো আছে এগুলো হলো থিওরি বেসড পড়াশোনা করায়, মানে পিএইচডির জন্য রেডি করে। মানে ইউনিভার্সিটিতে পড়লে মোটামুটি সবকিছুর জন্য রেডি হয় একটা স্টুডেন্ট, বাট এরা ফোকাসড অন থিওরিজ। ম্যাক্সিমাম ইউনিভার্সিটিটাই সবসময় থিওরিজ এর উপরে অ্যাপ্লিকেশন করায় আর কি। থিওরিজ পড়াই ভালো মতন বুঝাতে, মানে ডিসকাস করে সবকিছু থিওরিজ দিয়ে। বাট হকশুলে যেগুলো, তো এগুলো হলো প্র্যাকটিক্যাল স্টাডিজ, হাতে মানে হাতে কলমে যেটা বলে এইভাবে জিনিসগুলো শিখাই। সো যদি কারোর এমন ইচ্ছা থাকে যে আমি ইমপ্লিমেন্টেশন ইঞ্জিনিয়ারিং টাইপস এর পড়াশোনা করবো, তাহলে হকশুলেতে আসা উচিত। যদি কারোর ইচ্ছা থাকে যে ফিউচারে আমি পিএইচডি করবো, তাহলে ইউনিভার্সিটি বেস্ট। তো ইউনিভার্সিটিতে পড়লে সবকিছু সব দিকে যাওয়া যায়, এটা ডিপেন্ড করে নিজের উপরে। আমি যদি ইউনিভার্সিটিতে পড়ে যদি আমি প্র্যাকটিক্যাল ইমপ্লিমেন্টেশন গুলো নিজে নিজে করতে পারি, তাহলে সেক্ষেত্রে তো ভালোই হলো, সবকিছু হলো। বাট নর্মালি ইউনিভার্সিটিতে ম্যাক্সিমাম ক্ষেত্রে থিওরিজ পড়াশোনা করানো হয়। আর হকশুলেগুলোতে ওই ইসের হাতে কলমে শিক্ষা যেটা বলে, মানে প্র্যাকটিক্যাল এক্সপার্টিস বাড়ানোর জন্য যেগুলো করে এইগুলো করানো হয়। সো ওইভাবে ডিসিশন করে নিতে হয়। বিকজ আমি যখন আসছি তখন আমাকে কেউ বলে না আসলে ইউনিভার্সিটি আর হকশুলের মধ্যে পার্থক্য কি। এখানে যখন আসছি তখন আমি বুঝলাম যে ইউনিভার্সিটি হকশুলের মধ্যে আসলে কি পার্থক্য, আর কেন আমাকে ইউনিভার্সিটি চুজ করতে হবে আর কেন আমাকে হকশুলে চুজ করতে হবে। তো এই হলো মানে একটা বড় ব্যাপার। আমরা নর্মালি বাংলাদেশ থেকে অ্যাপ্লাই করলে এই অ্যাপ্লিকেশন করলাম ইচ্ছা মতো বিভিন্ন ইউনিভার্সিটিতে, আমরা দেখি না আসলে যে কোর্স কারিকুলাম ওই ইউনিভার্সিটির ওই সেম কোর্স কোন কোন অফার করে, কোন কোন আমাদের কারিকুলাম অফার করে, কোন কোন সাবজেক্ট আমাদেরকে নিতে হবে এখান থেকে, এগুলো আমরা দেখি না। না দেখে আমরা জাস্ট অ্যাপ্লাই করি আর অ্যাডমিশন নিয়ে চলে আসি। আমাদেরকে এটাও একটা দেখে রাখা উচিত, আমি একটা ইউনিভার্সিটিতে কোনো একটা ইসের জন্য প্রোগ্রামের জন্য অ্যাপ্লাই করবো, এবং এই প্রোগ্রামে কোন কোন কোর্স কন্ডাক্ট করতেছে এটা আমাদেরকে দেখে আসা উচিত আগে থেকে। যদি এগুলো অচেনা থাকে আমাদের ব্যাচেলরে, তাহলে আমাদের খুব কষ্ট হয়ে যাবে এগুলো আসলে কোপ আপ করতে। সো এটা একটা ফ্যাক্ট, এগুলো মাথায় রেখে আসা উচিত বাংলাদেশ থেকে, অ্যাপ্লিকেশন করার আগে এগুলো সবকিছু দেখে রাখা উচিত, তাহলে এখানে আসার পরে জিনিসগুলো খুব ইজি হয়ে যাবে। আরেকটা বিষয় হচ্ছে যে পার্ট টাইম জব নিয়ে একটু কথা বলতে চাচ্ছি। হুম হুম। তো জার্মানিতে পার্ট টাইম জবের সুবিধাগুলো কি কি, বা করা যায় কিনা, বা করলে মান্থলি লিভিং কস্ট কি সেটা বেয়ার করা যাবে কিনা পার্ট টাইম জব হ্যাঁ, জার্মানিতে যদি আমাদের সাবজেক্ট স্পেসিফিক বা সাবজেক্ট রিলেটেড জবের কথা বলা হয়, স্টুডেন্ট অ্যাসিস্ট্যান্ট হিসেবে জব করা যায়। সব সফটওয়্যার ফার্মে জব করা যাইতে পারে, ইউনিভার্সিটিতে প্রফেসরের আন্ডারে রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে জব করা যাইতে পারে, এগুলো সবই করা যাইতে পারে। আর স্টুডেন্টদের জন্য যে লিমিটটা সেটা হয়েছে যে 240 days হাফ টাইম অথবা 120 days ফুল টাইম, মানে 120 দিন এক বছরের মধ্যে ফুল টাইম জব করা যাবে, মানে 360 দিনের মধ্যে, 365 দিনের মধ্যে 120 দিন জব করা যাবে অ্যাজ এ স্টুডেন্ট। আর উইকলি আমাদের 20 আওয়ার্স, উইকলি 20 আওয়ার্স এর বেশি করা যাবে না, ঠিক আছে? মান্থলি 80 আওয়ার্স এর বেশি স্টুডেন্ট হিসাবে জব করতে পারবে না কেউ। আচ্ছা। আর ওরা যেটা মিনিমাম পেমেন্ট করে অ্যাজ এ স্টুডেন্ট অ্যাসিস্ট্যান্ট 12.5, এটা মিনিমাম আওয়ারলি রেট অ্যাজ এ স্টুডেন্ট অ্যাসিস্ট্যান্ট, যদি কেউ স্টুডেন্ট অ্যাসিস্ট্যান্ট হিসেবে বা মানে রিলেটেড জব করে। আর যদি অড জব করে সেক্ষেত্রে সেটা আলাদা কথা। অড জব যদি কেউ করতে চায় সেক্ষেত্রে আহ, সেক্ষেত্রে কত মনে হয় আমার 9.5 বা এমন আর কি মিনিমাম যেই স্যালারি পার আওয়ার সে পাবে। সো 9 যদি আমরা মিনিমামের কথাই ধরি, 9.5 যদি ধরি, তাহলে আমরা 80 ঘন্টাতে মোটামুটি আমাদের কত ইউরো হচ্ছে, মোটামুটি 760 ইউরোর মতো হচ্ছে। তাতে আমাদের মোটামুটি মানে যদি কেউ অড জব করে তাতেও সে আসলে খুব ভালো মতন বেয়ার করতে পারবে, বিকজ এখানে লিভিং কস্ট একটু বেশি যদি সে কোনো প্রাইভেট ডরমিটরিতে থাকে। যদি ইউনিভার্সিটি ডরমিটরিতে থাকে তাহলে সেক্ষেত্রে 200 থেকে 250 ইউরোর মধ্যে থাকতে পারবে। আর হেলথ ইন্স্যুরেন্স আছে, সেটা 100 ইউরো যদি সে প্রাইভেটে করে তাহলে সে আরো কমে করতে পারে, বাট নর্মালি 100 ইউরো। সো 200 যদি ইউরো ধরি আর এখানে 100 ইউরো, 300 ইউরো, আর খাওয়া টাওয়া মিলে আর কত, আর যদি আরো 100 ইউরো বা 200 ইউরো ধরি তাও 500 ইউরো, তাও হাতে দেখা গেল কি 200-300 ইউরো থেকে যায়। তো আসলে এখানে এসে সবকিছু যদি একটা জব পাওয়া যায়, ওর জব যদি পাওয়া যায়, বা যদি স্টুডেন্ট অ্যাসিস্ট্যান্ট হিসাবে জয়েন করা যায় কোথাও বা কোনো কোম্পানিতে জব করা যায়, সেক্ষেত্রে তো আরো বেশি টাকা পাওয়া যাবে। নর্মাল আমি যেটা একদম মিনিমামের কথা বললাম সেটা হলো 800 800 থেকে 750 থেকে 800-র মধ্যে ইনকাম করতে পারবে, যদি একদম মিনিমাম যেই রেটে মানুষ জব করে সেই রেটে যদি কেউ কোনো স্টুডেন্ট জব করে মান্থলি। তো সেভাবে যদি করে পাই তাহলে এটা দিয়ে মোটামুটি আসলে মান্থলি খুব ভালো মতন বেয়ার করা, সবকিছু বেয়ার করা সম্ভব। আর জার্মানিতে তো আসলে পড়াশোনার কোনো কস্ট নাই, এটা তো সবাই জানে মোটামুটি। তো শুধুমাত্র আমাদের সেমিস্টার ফিটা বেয়ার করতে হয়। সেমিস্টার ফি প্রতি 6 মান্থ পর পর ইউনিভার্সিটিতে পে করতে হয়। যেমন আমাদের এইবার
304 ইউরো আমাদের পে করতে হয়েছে এই আগামী উইন্টার সেমিস্টারের জন্য 6 মাসের জন্য। এইটা আমাদের ইনক্লুড করবে হলো ট্রান্সপোর্টেশন, আমাদের বার্লিন আর আমাদের ব্রান্ডেনবুর্গ, যে দুইটা স্টেট, এই দুইটা স্টেটে আমরা যাইতে পারবো আমাদের উইদাউট এনি কস্ট, আমাদের ট্রান্সপোর্টেশন কোনো কস্ট লাগবে না। এইটা হলো সেমিস্টার ফি ইনক্লুডেড। 6 মাস আমরা পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করতে পারবো, যেটা আমরা ইউনিভার্সিটি থেকে দিছি। সো ইউনিভার্সিটিকে 304 ইউরো দিছি, দ্যাট মিনস আমাদের ট্রান্সপোর্টেশনটা কভার হয়ে গেল এই 304 ইউরোর মধ্যে। আর আমাদের ইউনিভার্সিটি থেকে যে কার্ডগুলো দেয় এটা আমরা তো ইউজ করতে পারি। আমাদের সবাই জানে যে আমরা মেনজা আছে, আমাদের ক্যাফেটেরিয়া আছে, এগুলো এখান থেকে খাওয়া দাওয়া খাইতে পারি, কম দামে খাইতে পারি অ্যাজ এ স্টুডেন্ট। মাস্টার্স করার পর অর্থাৎ গ্রাজুয়েশন করার পর পরবর্তী কি কি স্টেপ আছে, যে জার্মানিতে পিআর বা জব খোঁজার জন্য কি কি স্টেপ আছে সেই সম্পর্কে যদি আমাদের একটু ধারণা দিতেন। এখন আমি এখনো তো স্টুডেন্ট, আমি যতদূর জানি আমাদের কিছু সিনিয়র আছে যারা এখন জব করতেছে। সো অ্যাকর্ডিং টু দেম জার্মানিতে মোটামুটি মাস্টার্স কমপ্লিট করার পরে একটা স্টুডেন্ট যদি জব পাই তখন সেটি এমপ্লয় হয়ে গেল। সো অ্যাটলিস্ট 2 বছর জব করতে হবে কোনো একটা কোম্পানির আন্ডারে। দ্যাট মিনস 2 বছর তাকে গভর্নমেন্টের ট্যাক্স পে করতে হবে কোন একটা কোম্পানিতে জব করে। মানে একটা কোম্পানিতে জব করলে তো তোমাকে ট্যাক্স পে করতে হবে আলটিমেটলি পার মান্থ। সো এই যদি কন্টিনিউয়াস 24 মান্থ তুমি একটা ট্যাক্স পে করতে পারো কোন একটা কোম্পানিতে জব করে, মানে 2 বছর জব থাকতে হবে, তাহলে তুমি পার্মানেন্ট রেসিডেন্সের জন্য অ্যাপ্লাই করতে পারবা। পার্মানেন্ট রেসিডেন্স যখন পেয়ে যাবা দ্যাট মিনস তুমি পার্মানেন্ট রেসিডেন্স পাইলে তোমার আর আসলে কোনো কিছু ভাবনা চিন্তা করার দরকার নাই, বিকজ তখন সবকিছু মোটামুটি অফিসিয়ালি হয়ে যাবে। তারপরে যদি জার্মান পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করা যায়, মানে কেউ করতে চাই, সেক্ষেত্রে আরো মনে হয় 2 বছর বা 3 বছর আমাদেরকে তখন ওয়েট করতে হবে, জব করতে হবে কোনো কোম্পানিতে। তারপরে আর কি পার্মানেন্ট ওই পাসপোর্টের জন্য, জার্মান পাসপোর্টের জন্য আর কি তখন অ্যাপ্লাই করা যায়। সো যেটা মেইন কাহিনী সেটা হলো যে মাস্টার্স কমপ্লিট করার পরে ফুল টাইম জব পাওয়ার পর 2 বছর ফুল টাইম জব করলে তারপরে আমাদের পার্মানেন্ট রেসিডেন্সির জন্য অ্যাপ্লাই করা যায় তখন। সনি ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে জয়েন করার জন্য, আমাদেরকে একটা সুন্দর ডিটেলস একটা আলোচনা উপহার দেওয়ার জন্য। আরো কিছু ইনফরমেশন যেটা আসলে আপনার ব্যক্তিগত অভিজ্ঞতার আলোকে আমরা সেটা জানতে পারছি।